একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। যারা আজকে আমার ক্লাসে অংশগ্রহণ করতেছো, অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতেছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং যারা পূর্বের ক্লাসগুলো রীতিমতো দেখতেছো তাদেরকে অভিনন্দন। তো পূর্বের ক্লাসের ধারাবাহিকতা আজকে তোমাদের জন্য নতুন আরেকটা টিপস নিয়ে আমি হাজির হলাম। সেটা হলো যে একাদশ ও দ্বাদশ শ্রেণী আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের এক্স নর গেট নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করবা। খুব অল্প সময়ের মধ্যে আমি ক্লাসটি শেষ করব। তোমরা বিরক্ত হওয়ার আগে আমার ক্লাসটি শেষ হয়ে যাবে, এর জন্য তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। প্রত্যেকটা ক্লাস যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে তোমাদের সহজভাবে অধ্যায় থেকে একটা প্রস্তুতি নেওয়া সহজ হবে এবং এই অধ্যায় থেকে একটা সৃজনশীল হয়। তোমরা জানো সবাই কোন অংশ থেকে সৃজনশীলটা হবে সেটা অবশ্য কারো জানা নাই, এই জন্য প্রত্যেকটা অংশই তোমার ভালো করে অধ্যয়ন করতে হবে। এবং যদি কোনো কারণে যদি তোমার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার পূর্বের ক্লাসগুলো দেখবা এবং অথবা কমেন্টের মাধ্যমে নিচে জানিয়ে দিবা যে কোন বিষয়টার উপর ক্লাস করলে এবং কিভাবে ক্লাস করলে তোমরা সহজে বুঝতে পারবা। সেই বিষয়গুলো জানিয়ে দিলে আমি ওইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। এমনকি এই চ্যানেলের মধ্যে তোমরা জানো আরো শুধু আইসিটি না বিভিন্ন বিষয়ের ক্লাস দেওয়া হয়। তোমরা অন্যান্য ক্লাসগুলো দেখো, তোমাদের সহযোগিতা নিতে পারো। তোমাদের সিনিয়র যারা আছে বিবিএতে পড়ে তারাও এখান থেকে বিভিন্ন লেকচার দেখতে পারে এবং তোমাদের ছোট যারা আছে এসএসসি এবং জেএসসি তারাও এখান থেকে বিভিন্ন ক্লাস দেখে সহযোগিতা নিতে পারে। তো মোস্ট ইম্পর্টেন্ট হলো যে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের আইসিটি অধ্যায়টা এখানে আমি খুবই গুরুত্ব দিয়েছি, এর জন্য তোমরা এই ক্লাসটা দেখবা। তো আজকের ক্লাসের টপিকস আমরা ফিরে আসি। এক্স নর গেট কি বা কাহাকে বলে। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছিলাম যে স্পেশাল গেট কি। স্পেশাল গেট হলো যে বিশেষ গেট, অর্থাৎ এক্স নর গেটটা হলো যে একটা স্পেশাল গেট, অর্থাৎ এক্স নর এর পূর্ণরূপ হলো অর্থ এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ নর গেট, এক্স নর গেটের অর্থ হলো যে এক্সক্লুসিভ নর গেট অর্থাৎ বিশেষ নর গেট। তো নর গেট যদি আমরা আলোচনা করি তাহলে এখানে কি পাওয়া যায়? এক্স অর প্লাস নট, অর্থাৎ এখানে একটা যৌগিক এবং একটা মৌলিক গেটের সমন্বয়ে মূলত এই এক্স অর গেটটা হয়ে থাকে। যদি দুইটা মৌলিক গেট হয় তাহলে সেটাকে বলবো আমরা যৌগিক গেট, আর যদি যৌগিক এবং মৌলিক মিলে হয় তাহলে সেটাকে বলবো স্পেশাল গেট। তো এক্স নর গেট একটি স্পেশাল গেট। এখানে এক্স অর প্লাস এটা হলো যে যৌগিক গেট, এটা হলো যে মৌলিক গেট। দুইটা যৌগিক, একটা যৌগিক একটা মৌলিক গেটের সমন্বয়ে যেটা হলো সেটা হলো যে আমাদের এক্স নর গেট। এক্স নর গেট এটাকে বলা হয় স্পেশাল গেট। তো আমরা কাহাকে বলে কি বা কাহাকে বলে যদি আমরা এটা বলতে চাই তাহলে আমরা খুব সহজে বলতে পারি একটি যৌগিক এক্স অর গেট একটি মৌলিক নর গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যে গেট উৎপন্ন করে তাকে বলা হয় এক্স নর গেট। একটু খেয়াল করো কি বলতেছি, একটি যৌগিক এক্স অর গেট একটি মৌলিক নর গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যে গেট উৎপন্ন করে তাকে বলা হয় এক্স নর গেট। এটা এইভাবে বলতে পারি। তাহলে এক্স নর গেটের যদি আমরা লজিক সার্কিটটা আঁকি তাহলে কি হইতে পারে এই অনুযায়ী এখানে আমরা একটা এক্স অর গেট আঁকবো, এটার সামনে আমরা একটা নট গেট দিব। তাহলে টোটাল আমাদের যে গেটটা হবে সেটা হবে যে এটাই মূলত আমাদের এক্স নট গেট। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এখানে এটা যদি এ হয়, এটাই আমাদের এক্স নট গেট, এ এক্স অর বি। এটা হলো যে মূলত আমাদের এক্স নট গেটের সূত্র। এখন আমরা যদি ব্যাপকভাবে এটাকে একটু অ্যানালাইসিস করি যে এক্স নট গেট বলতে কি বুঝো, তাহলে আমাদের কি আসবে? তখন আমরা বলতে পারি এইভাবে, একটু খেয়াল করবা সবাই। দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে এবং ইনপুটগুলোর মধ্যে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 হয় নতুবা আউটপুট 1 হয়, এইরূপ গেটকেই বলা হয় এক্স নর গেট। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি আবার একটু রিভিউ করতেছি। দুইবার ততোধিক ইনপুট গ্রহণ করে
একটি মাত্র আউটপুট প্রদান করে এবং ইনপুটগুলোর মধ্যে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 হবে, নতুবা আউটপুট 1 হয়। এইরূপ গেটকেই বলা হয় XNOR গেট। XNOR গেট। তো আমরা XNOR গেটের একটু লজিক সার্কিটটা আঁকবো। XNOR গেট। তো XNOR গেটের প্রথম লজিক গেট যেটা, সেটা হলো যে দুই ইনপুটের জন্য আমরা XNOR গেটের লজিক গেটটা আমরা লিখতে পারি এইভাবে। এটা হলো যে দুই ইনপুট A এবং B, এটা একটা এক্সট্রা গেট, সাথে আমরা XNOR দিব। এটা হলো যে আমাদের দুই ইনপুটের জন্য XNOR গেট। এটা হলো যে আমাদের তিন ইনপুটের জন্য XNOR গেট, A B C। তিন ইনপুটের জন্য। তো এখন দেখো তোমাদের চিত্রগুলো এমন ভাবে খেয়াল রাখতে হবে যে উদ্দীপকে তোমাদের কিন্তু চিত্র দেওয়া থাকবে। এখন চিত্রটা দেখে তোমাদের বুঝতে হবে যে এটা কোন ধরনের, এটা কি মৌলিক না যৌগিক না স্পেশাল গেট, এটা তোমাদের না সার্বজনীন গেট, এটা দেখে চিনতে হবে। যদি তুমি চিত্রগুলো দেখে চিনতে না পারো তাহলে তুমি কিন্তু এই কাজগুলো করতে পারবা না, মানে এটা উত্তরটা দিতে পারবা না। তাহলে কি করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সবগুলো চিত্র তুমি কি করবে, একটা শীটের মধ্যে লিখবা। মৌলিক, যৌগিক, স্পেশাল এবং সার্বজনীন সবগুলো চিত্র যদি তুমি একত্রে লিখো তাহলে তুমি একবারে যদি একটু খেয়াল করো যে কোনটা কোন গেট, তাহলে তুমি একটার সাথে আরেকটা পার্থক্য বুঝতে পারবে। এই জন্য এগুলো এভাবে শিখতে হবে, কষ্ট না করলে তুমি শিখতে পারবা না। এটা হলো যে দুই ইনপুট, এটা হলো যে তিন ইনপুট। তো সাধারণত বইয়ের মধ্যে দুই ইনপুট এবং তিন ইনপুটের আলোচনাই করা হয়, এর চেয়ে বেশি ইনপুট গুলো গ্রহণযোগ্য হলেও আমরা এগুলো আলোচনা করি না, কারণ এগুলোর বিস্তারিত অ্যানালাইসিস করলে অনেক বড়, যেটা আমাদের একাডেমিক মানে এসএসসি একাডেমিকের মধ্যে পড়ে না, এই জন্য এগুলো আলোচনা হয় না। তো এখন আমরা এই দুই ইনপুট এবং তিন ইনপুটের জন্য একটা শর্ত সারণী আঁকবো। এটা হলো, এটাকে বলা হয় লজিক গেট। এটা হলো যে লজিক গেট, লজিক গেট, লজিক গেট। এখন আমরা শর্ত সারণী আঁকবো দুই ইনপুট এবং তিন ইনপুটের জন্য। সরি, এখানে তিন ইনপুটের এটার উপরে একটা বার হবে। এই যে বারটা কেন হবে, এই যে সামনে যে একটা বৃত্ত দেখতে আছে, এই বৃত্তটা যদি থাকে তাহলে উপরে একটা বার হবে, বৃত্ত থাকলে উপরে একটা। যে কোনো গেটের সামনে যদি এরকম একটা বৃত্ত দেখো, এটা কিন্তু নট মানে বারের কাজটা করে, এই উপরে এইভাবে বার হবে। আর এক্স মানে এক্সট্রা, এই যে এক্সট্রা একটা গেট। এখন আমরা ট্রুথ টেবিলটা, ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা হবে যে দুই ইনপুটের জন্য আমরা একটা ট্রুথ টেবিল যদি আঁকি, দুই ইনপুটের জন্য লাইন হবে 4টা, তিন ইনপুটের জন্য লাইন হবে 8টা। এটা তোমরা জানো সবাই। এটা হলো যে ইনপুট, একটা সরাসরি আউটপুট, আর হলো যে মিন টার্ম, মিন টার্ম। এখন মিন টার্মটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া নাই, মিন টার্মটা কেন দিলাম সেটা তোমরা বুঝবে অবশ্য। মিন টার্ম, তাহলে আমরা ইনপুটের মানগুলো বসাই, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, আমরা একটু বসিয়ে নিই। এবার আউটপুট গুলো আমরা একটু নির্ণয় করি। তাহলে আমাদের একটু আগে যে ডেফিনেশনটা আমি বলছিলাম, দুইবার ততোধিক ইনপুট গ্রহণ করবে, দুইবার ততোধিক ইনপুট, অর্থাৎ দুইটা ইনপুট হতে পারে অথবা তার চেয়ে বেশি ইনপুট হতে পারে। এজন্য বললাম দুইবার ততোধিক ইনপুট গ্রহণ করবে, আউটপুট থাকবে একটা। এই যে আউটপুট থাকবে একটা, একটি মাত্র আউটপুট প্রদান করে, একটি মাত্র আউটপুট প্রদান করে। সেটা আউটপুটটা হবে যে আমাদের a XOR b হোল বার। এটা হবে যে আমাদের আউটপুট, একটি মাত্র আউটপুট প্রদান করে, দুইবার ততোধিক ইনপুট গ্রহণ করে, একটি মাত্র আউটপুট প্রদান করে। এবং ইনপুট গুলোর মধ্যে বিজোড় সংখ্যা 1 থাকলে, দেখো এই লাইনে কোনো 1 নাই, এই লাইনে দুইটা 1, এটা হলো যে জোড় সংখ্যা 1, এই লাইনে টোটালি 1 নাই, তাহলে আমাদের শর্তের সাথে মিলে না। তাহলে আমাদের শর্তটা ছিল যে বিজোড় সংখ্যক, লাইনে বিজোড় সংখ্যক 1, যেমন এই লাইনে একটা 1, এই লাইনে একটা 1, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 হবে, যে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 হবে। এটা ছিল আমাদের শর্ত। নতুবা 1, নতুবা 1 মানে কি, 0 থাকলে 1, যোগ থাকলে 1। এটা হলো যে আমাদের শর্ত সারণীর মূল ধর্ম। কি বলছি,
বিজোড় সংখ্যক, ইনপুটগুলোর মধ্যে বিজোড় সংখ্যক 1 থাকলে, দেখো একটা 1 মানে বিজোড় সংখ্যক, এই জন্য শূন্য, বিজোড় সংখ্যক 1 থাকলে শূন্য হবে। আর নতুবা 1 হবে, নতুবা 1 বলতে সেটা জোড় সংখ্যক 1 থাকুক তাও 1, অথবা জোড় সংখ্যক শূন্য থাকুক তাও 1 হবে। অর্থাৎ এই শর্তের বাইরে যেগুলো শর্ত আসবে সবগুলোই আমাদের 1 হবে। এটা হলো যে আমাদের কি এই আউটপুট। তাহলে মিন টার্মটা কি? আমাদের মূলত এতটুকু কাজে কিন্তু প্রত্যেকটা বইয়ের মধ্যে দেওয়া আছে। তো মিন টার্মটা অতিরিক্ত, মিন টার্মটা হলো যে আমাদের সূত্রটা, অর্থাৎ এক্স নট গেটের সূত্রটা বের করতে আমাদের মিন টার্মটা খুব কাজে লাগে। তো মিন টার্মটা কি? দেখো মিন টার্ম হবে, মিন টার্ম কোন রাশি হবে? মিন টার্মটা যে ইনপুটের আউটপুট শূন্য, এটার মিন টার্ম শূন্য হবে, অর্থাৎ মিন টার্ম হবে না। কি বলছি? যে আউটপুটের মান শূন্য, এটার মিন টার্ম হবে না। তাহলে মিন টার্ম হবে কিসের? যেটার আউটপুট 1, যেটার ভ্যালু 1, সেটার কি হবে? মিন টার্ম হবে। তাহলে এটার মিন টার্ম হবে, এটার মিন টার্ম হবে। মিন টার্মটা কি হবে একটু খেয়াল করো, এখানে এ এবং বি দুইটা মানে কিন্তু শূন্য। যদি শূন্য থাকে এ বি, তাহলে দুইটার উপরে দুইটা বার হবে, এ শূন্য বি শূন্য, অর্থাৎ তাহলে এ ইনপুট শূন্য এবার, বি ইনপুট শূন্য বি বার। আর এখানে কি আছে? এর মান 1, বির মান 1, তার মানে এর মান 1 আর বির মান 1 হলে এখানে আর কোনো বার হবে না। শূন্য থাকলে বার হবে, শূন্য না থাকলে বার হবে না। এটাই হলো যে মিন টার্ম। তো আশা করি সবাই বুঝতে পারছো। এটা হলো আমাদের এই মিন টার্মটা আমাদের কাজে লাগবে যখন নাকি আমরা বিভিন্ন ধরনের গেট দিয়ে এই এক্স নট গেট বাস্তবায়ন করব, তখন সেখানে মিন টার্মের মানটা কাজে লাগবে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এটা হলো মিন টার্ম। এখন আসি যে আমরা এক্স নট গেটের বৈদ্যুতিক সার্কিট, এক্স নট গেটের বৈদ্যুতিক সার্কিটটা আমরা একটু খেয়াল করি। বৈদ্যুতিক সার্কিট যেটাকে বলা হয় ইলেকট্রনিক সার্কিট, এক্স নট গেট ইলেকট্রনিক সার্কিট, ইলেকট্রনিক সার্কিট, এক্স নট এর বৈদ্যুতিক সার্কিট। তো বৈদ্যুতিক সার্কিটের জন্য আমাদের অতিরিক্ত একটা কি প্রয়োজন হতে পারে? এখানে আমাদের একটু আগে যে আমরা সত্য সারণীটা আঁকলাম, সেই সত্য সারণী একটু আমরা দেখে নিই। সত্য সারণীটা আমাদের কি ছিল? এটা যদি ইনপুট হয়, এটা হলো যে আমাদের আউটপুট। এটা যদি ইনপুট হয়, এটা আউটপুট। তো ইনপুট গুলোর মধ্যে আমাদের এ এবং বি, আউটপুট ছিল যে এ XOR বি হোল বার, এ XOR বি হোল বার, এটা ছিল আমাদের আউটপুট। দুইটা শূন্য, দুইটা 1, একটা শূন্য, একটা 1, এটা 1 1 0 0, এটা ছিল আমাদের সত্যক সারণী। এখন আমরা কি করব? একটা মানে বৈদ্যুতিক সার্কিট আঁকবো। বৈদ্যুতিক সার্কিট আঁকার জন্য আমাদের যে কাজটা করতে হবে একটু খেয়াল করো সবাই। বৈদ্যুতিক সার্কিটটা আমরা এভাবে আঁকবো। শিক্ষার্থীরা, XOR গেটের ইলেকট্রনিক সার্কিট নির্ণয় করতে গেলে আমাদের বৈদ্যুতিক সার্কিটটা ঠিক এভাবে আঁকতে হবে, এবং সেই বৈদ্যুতিক সার্কিটটা প্রমাণ করতে হলে একটা সত্য সারণী যদি থাকে, তাহলে আমাদের প্রমাণটা খুব সহজ হবে। যদি একটা সত্য সারণী থাকে, তাহলে আমাদের প্রমাণটা খুবই সহজ হবে। তো আমরা একটু খেয়াল করি, বেশিরভাগ বইয়ের মধ্যে এক্স নট গেটের যে বৈদ্যুতিক সার্কিটটা, এটা কিন্তু অনেকটা মিলানো কষ্ট হয়ে যায়, বা অনেকে বুঝেও না, অনেক বইয়ের মধ্যে এটা দেওয়া হয় না, যেহেতু একটু খুব ক্রিটিক্যাল। তো আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে বিষয়টা বুঝিয়ে দিব, যাতে তোমরা খুব সহজে এটা মনে রাখতে পারো এবং সব কাজে এটা ব্যবহার করতে পারো। তো দেখো এখানে শূন্য, এখানে শূন্য, তার মানে যদি এখানে শূন্য হয়, এখানে শূন্য হয়, তাহলে আমাদের কি করবে? আমাদের এই 1টা জ্বলবে, অর্থাৎ আউটপুট 1 থাকা মানে বাতিটা জ্বলবে। অর্থাৎ কিভাবে? দেখো, যখন নাকি এর মান শূন্য, এর দুইটা মান বহন করে, এখানে এর মান 0 অথবা 1, বির মান 0 অথবা 1, দুইটা মান বহন করবে। যখন এ শূন্য, এ শূন্য মানে এটা কানেক্ট হবে এটার সাথে, বি শূন্য মানে এটা কানেক্ট হবে এটার সাথে, বি শূন্য মানে এটা কানেক্ট হবে এটার সাথে। দুইটা যদি কানেক্ট হয়, তাহলে আমাদের বাতিটা কি হবে? অন হবে। বাতিটা আমাদের 1 থাকা মানে অন, এই বাতিটা কিন্তু জ্বলবে। কিভাবে জ্বলবে একটু খেয়াল করো। এই যে এটা হলো পজিটিভ লাইন, এটা এদিক দিয়ে আসে, এটা এদিক দিয়ে আসে এদিকে, আর এটা এদিক দিয়ে এসে এদিকে, বাতিটা জ্বলবে। এই হলো যে আমাদের প্রথম শর্ত শেষ। এবার দ্বিতীয় শর্ত হলো যে এর মান শূন্য, এর মান শূন্য মানে কি? এর শূন্য, এটা ঠিক আছে। বির মান 1, বির মান 1 থাকা মানে কি? এই সংযোগটা থাকবে আমাদের এটার সাথে এটা, বির মান 1 থাকা মানে এটার সাথে এটা থাকবে। তাহলে আউটপুট শূন্য, আউটপুট শূন্য মানে বাতিটা আমাদের জ্বলবে না, বাতিটা আমাদের
জ্বলবে না। দেখো এই কানেক্টটা এটা এদিকে আসে, এটা এখানে শেষ, এটা এখানে শেষ, অর্থাৎ এদিকে ডিসকানেক্ট, অর্থাৎ তাহলে বাতিটা আমাদের জ্বলবে না। এটা হলো যে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্তের মধ্যে আমাদের কি আছে, এর মান 1, এর মান 1 থাকা মানে এটা এটার সাথে সংযোগ, এর মান 1 থাকা মানে এটার সাথে সংযোগ, বি মান 0, বি মান 0 থাকা মানে এটা এটার সাথে সংযোগ। তাও আমাদের বাতিটা কি হবে, অফ থাকবে, বাতিটা জ্বলবে না, কারণ এটা এদিকে ডিসকানেক্ট, এদিকে এসে ডিসকানেক্ট, বাতিটা জ্বলবে না। তাহলে তৃতীয় শর্তে আমাদের কি বলা আছে, তৃতীয় শর্তে বলা আছে যে এর মান 1, বির মানও কি থাকতে হবে 1, বির মান 1 থাকা মানে এটার সাথে এটা সংযোগ, অর্থাৎ তাহলে আমাদের এই যে বাতিটা এবারও জ্বলবে। তার মানে চতুর্থ শর্তটা আমাদের সঠিক। তাহলে এই শর্ত সারির উপর ভিত্তি করে আমরা সার্কিটটাকে এইভাবে আঁকবো। যদি এইভাবে আঁকি তাহলে আমাদের অঙ্কটা বা সার্কিটটা কারেক্ট হবে। এর বাইরে যদি তুমি এটা আঁকতে যাও তাহলে এটা কারেক্ট হবে না। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝছো। এরকম ভাবে যদি বাসা ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাস তোমরা প্র্যাকটিস করো, তাহলে প্রত্যেকটা ক্লাস থেকে তোমরা ভালো কিছু আয়ত্ত করতে পারবা, এবং যেটা তোমাদের জন্য খুবই উপকার হবে। পরীক্ষা তোমরা যে প্রশ্নগুলো সৃজনশীল আসে সেই প্রশ্নগুলো তোমরা কি করতে পারবা, সহজে উত্তর দিতে পারবা। তো আজকে এই পর্যন্ত থাকুক। বাসা তোমরা পড়াশোনা করো, ভালো থাকো, নিয়মিত ক্লাসগুলো অনুসরণ করো, তাহলে তোমরা ভালো একটা প্রিপারেশন অর্জন করতে পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।